আমন্ত্রণ প্রিয় দর্শক, 21 রাতে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোটে যে টানা অবরোধ কর্মসূচি গতকাল 23 দিন অতিবাহিত হয়েছে। এর মধ্য দিয়ে আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন দিনে হরতাল দেওয়া হচ্ছে। আগামীকাল অর্থাৎ আজ ভোর থেকে ঢাকা সহ 10 জেলায় হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বিরোধী দলের এই হরতাল অবরোধকে কেন্দ্র করে যে নাশকতাগুলো ঘটছে তা প্রতিরোধে প্রধানমন্ত্রী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যে কোনো অ্যাকশনে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এর মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি সরকারের এক ধরনের আন্তরিকতা রয়েছে নাশকতাকারীদের ঠেকাতে বা যে কোনো নাশকতা ঠেকাতে, কিন্তু শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে রাজনৈতিক এই সংকট কতখানি সমাধান সম্ভব সে বিষয় নিয়েই আমরা আলোচনা করব। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের 21 স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক মুস্তফা ফিরোজ, রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুকসিদুল ইসলাম এবং তারপর রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সহ সম্পাদক রাশেক রহমান। সাংবাদিক মুস্তফা ফিরোজ, কি বলবেন? না, আমি যদি সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ আমাকে করতে বলেন, আমি কিছু তথ্যপত্র ভিত্তিতে কিছু বলতে পারি। সেটি হলো যে দেখেন, আজকে এই কর্মসূচিটা নিয়ে, যে বিএনপির অব্যাহত কর্মসূচিটা নিয়ে বিএনপির মধ্যেও কিন্তু অস্থিরতা এবং সমন্বয়হীনতা বেশ প্রকট। প্রথম দিকে দেখেন, আজকে ঢাকা মহানগর বাদ দিয়ে বাকি 7টি জেলায় হরতাল ডাকা হলো। পরে আবার চেঞ্জ হয়ে ঢাকা মহানগরকে যুক্ত করা হলো। কেন যুক্ত করা হলো? কারণ আজকে কিন্তু প্রচুর যানবাহন চলাচল করেছে। এই পরিস্থিতিটা দেখে সম্ভবত তারা পরে উপলব্ধি করছে যে এই যদি হয় তাহলে তো ঢাকায় যদি না মানা হয় তাহলে তো অন্য জায়গাও হবে না। তখন আবার এটাকে আরোপ করা হলো। এখন এই যে অবরোধ হরতাল, এটা একটা সাপ লুডুর খেলার মতন শুরু হয়েছে আর কি। মানে আসলে না হচ্ছে অবরোধ, না আবার অবরোধবিহীন, সেটাও বলা যাবে না। সরকারও যেমন দাবি করতে পারে না যে অবরোধ হচ্ছে না, আবার বিএনপিও দাবি করতে পারে না যে না খুব কঠিনভাবে অবরোধ হচ্ছে। অবরোধটা টিকিয়ে রাখার জন্য বিরোধী দলের পক্ষ থেকে যেটি করা হচ্ছে সেটি হচ্ছে তাদের প্রকাশ্য সভা সমাবেশ, পিকেটিং নাই, যেটি হচ্ছে কারা করছে যায় না। আমি এটা যেহেতু নাশকতাটা হচ্ছে, নাশকতার কারণে লোকজন ভয়ে যানবাহন বের করছে না। আবার এই যে যতটুকু একটা অস্বাভাবিক পরিস্থিতি, এই যে ভয়টা, এই ভয়ের বিপরীতে সরকারের পক্ষ থেকে কিন্তু হাজারো সতর্কতা, হুঁশিয়ারি, বিভিন্ন অভিযানের পরেও কিন্তু পরিস্থিতিটা স্বাভাবিক হচ্ছে না। ফলে সরকার এবং বিরোধী কোনো পক্ষেই বলতে পারবে না আমরা ব্যর্থ, আবার কোনো পক্ষেই বলতে পারবে না আমরা একটা সফল। অর্থাৎ সব মিলে একটা মানে গুদামিল একটা পরিস্থিতি, একটা হজবরল একটা পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে। ফলে এইটা মানে এটার একটা পরিণতি কি, যদি এটা মানে প্রশ্ন করেন, এটার আসলে কোনো পরিণতি নেই। এটা পরিণতিবিহীন ভাবেই যাচ্ছে। কারণ আপনি দেখেন 18 দিনেও যখন একটা পরিস্থিতি যে কোনো দিকে হয় সরকারের পক্ষে না হয় বিপক্ষে, যখন এটা টার্ন করেনি তখন এটা এক ধরনের মৃতদেহ নিয়ে যেমন টানাটানি, একটা মৃতদেহ নিয়ে যেমন টানাটানি, তেমনি কিন্তু একটা মৃতদেহ নিয়ে টানাটানি হচ্ছে। কিন্তু এই মৃতদেহটাকে আবার যে সুন্দর সুষ্ঠুভাবে যে দাফন কাফন হবে সেটাও হচ্ছে না। মানে সব মিলে একটা পিকুলিয়ার পরিস্থিতি। মানে সবাই জানতে চায় আজকে কি অবরোধ না হরতাল, হরতাল না অবরোধ, মানে কি, মানে অবরোধের সংজ্ঞাটা কি আর হরতালের সংজ্ঞাটা কি, হরতালের সময় কি করা যাবে কি করা যাবে না, আবার অবরোধের সময় কি করা যাবে কি করা যাবে না, এইরকম একটা মানে এক ধরনের সিদ্ধান্তহীনতা, দোদুল্যমনতা নিয়ে আমার মনে এর ব্যাখ্যা যারা ডাকছে তাদের কাছেও নেই, সরকারের কাছেও নেই। যে সরকারও খুব কনফিডেন্টলি বলতে পারছে না যে না আপনারা গাড়ি ঘোড়া চালান, পূর্ণ নিরাপত্তা আছে, বা সেই নিরাপত্তা দেওয়ার মতন সেরকম মানে দৃষ্টিগোচর কিছু করেছে সরকার, তাও কিন্তু মনে হচ্ছে না। জি, রাশেক রহমান, আমরা যদি ধরেও নেই যে এটা তো অবশ্যই বলা হচ্ছে যে আন্দোলন তো নয়, এটা নাশকতা, এবং স্পষ্ট সেই দৃশ্যমান যে নাশকতাকারীরাই মাঠে রয়েছে, বিএনপির নেতা কর্মীরা মাঠে নেই, যদিও তাদের পক্ষ থেকে অভিযোগ যে তাদেরকে নামতে দেওয়া হচ্ছে না, কিন্তু বাস্তবতা যেটা সেটা আমরা এভাবে উল্লেখ করছি যে নাশকতাকারীরাই রয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সেই নাশকতাকারীদের দমনের জন্য শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়েই এইগুলো দমন করা সম্ভব হবে কিনা? আপনাকে ধন্যবাদ।
প্রথমত ফিরোজ ভাই আমার খুবই রেসপেক্টেড একজন ইন্ডিভিজুয়াল, আমি ওনার বেশিরভাগ কথার সাথে একমত। কিছু কিছু ব্যাপার যেমন একটা জিনিস পয়েন্ট আউট করা দরকার, আমি ওনার সাথে সম্পূর্ণভাবে একমত যে আসলে জাতীয়তাবাদী দল এবং জামাতে ইসলামের যে জোট, সেই জোটে একটা বিশাল সমন্বয়হীনতা আছে। আমরা কিছুদিন আগে আরাফাত রহমান কোকর সাহেব যখন মৃত্যুবরণ করলেন, সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী গেলেন শোক জানাতে, সেই সময় জনাব শিমুল বিশ্বাসের প্রেস ব্রিফিং এবং পরবর্তী দিনে ব্যারিস্টার মওদুদ আহমেদের যে প্রেস ব্রিফিং, এই দুটির ভিতরে আকাশ পাতাল ফারাক পরিলক্ষিত হয়। এবং এই ছোট ঘটনাটি আমি বললাম এই কারণে যে আসলে তাদের যে রাজনৈতিক কর্মসূচি তারা দিচ্ছে, তথাকথিত রাজনৈতিক কর্মসূচি, সেখানেও একই রকম ল্যাক অফ কোঅর্ডিনেশন আছে। এবং এটাকে কোনোভাবে রাজনৈতিক সংকট হিসাবে আমি বলবো না, এটা সম্পূর্ণভাবে একটি টেরোরিস্ট বেসড অর্থাৎ নাশকতা ভিত্তিক সংকট তৈরি হয়েছে। এবং আপনার যে প্রশ্নটা, আপনি কি বলছেন রাজনৈতিক সংকট নয়? নো, এটা রাজনৈতিক সংকট নয়। রাজনৈতিক সংকট হতো যদি একটি রাজনৈতিক ইস্যু নিয়ে আপনি রেল লাইনের উপরে 5,000, 6,000, 10,000 লোক নিয়ে শুয়ে পড়তেন, আপনি যদি মহাসড়ক অবরোধ করে শুয়ে পড়তেন, পুলিশ আপনাকে লাঠিচার্জ করতেন, আপনি জেলে যেতেন, আবারও নতুন করে এসে শুয়ে পড়তেন, আপনি নিজে নেতা হিসেবে, কর্মী হিসেবে আপনার প্রতিপক্ষের সাথে যুদ্ধ সংগ্রাম করার মধ্যে রক্তপাত ঘটানোর জন্য সচেতন ভাবে সিদ্ধান্ত নিতেন, তাহলে সেটা তো রাজনৈতিক কর্মসূচি। কিন্তু এখানে যেটা হয়েছে যে রাত্রেবেলা 2টার সময় কুড়িগ্রাম থেকে একটা বাস রওনা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে, হঠাৎ করে ফাঁকা মাঠের মাঝখানে নিধুয়া পাথার, যেটাকে বলা হয়, আমি রংপুরের মানুষ, রংপুরের ভাষায় নিধুয়া পাথারের মাঝখান থেকে কোন একজন বখাটে ফেন্সিডিল খোর বা হেরোইন খোর ছেলে একটি পেট্রোল বোমা ছুড়ে দিল এবং পেট্রোল বোমাটি বাসের ভিতরে ঢুকার মধ্যে দিয়ে 6-7 জন মানুষ ওখানে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করছে এবং আরো 19-20 জন লোক আহত হয়ে মেডিকেলে ভর্তি হচ্ছে। এটা কোনোভাবেই রাজনৈতিক কর্মসূচি হতে পারে না, এটা নাশকতা ছাড়া আর কিছু না। আমি এই কথাটা এই কারণে বলছি, দেখুন টেলিভিশন গণমাধ্যম একটা বিরাট বড় রোল প্লে করে। বাংলাদেশের মানুষকে সত্যি তথ্য, সত্য পার্সপেক্টিভ অর্থাৎ প্রেক্ষাপটটা এটা বিশ্লেষণ করার দায়িত্ব গণমাধ্যমেরই। আমার থেকে আপনার দায়িত্ব বেশি, আমি যেহেতু এখানে এসেছি আমার কিছু দায়িত্ব আছে। সুতরাং নাশকতা কোনটা, রাজনৈতিক কর্মসূচি কোনটা, এই দুটির ভিতরে ভেদাভেদ যদি আমরা পরিষ্কারভাবে করে না দিতে পারি, আপনাকে মনে হয় গণমাধ্যম নাশকতার কাজগুলোকে রাজনৈতিক করছে না। আমি কথা না শেষ করতে আমি এই কথাটা এই কারণে বললাম যে যখনই আপনি আমাকে প্রশ্নটা জিজ্ঞাসা করছেন, আপনার ভিতরে কিছু বিভ্রান্তি থাকতে পারে, জনগণের ভিতরে থাকতে পারে, আমার ভিতরে থাকতে পারে। আমাদেরকে একটা মিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে একটা জায়গায় পৌঁছাতে হবে যে রাজনৈতিক ইস্যু উপস্থাপন করে সে দাবি আদায় করার পথগুলো কি। যেমন গতকালকে দৈনিক সমকালের সম্পাদক, ওনার সাথে আমার একটা টিভি চ্যানেলে টক শো ছিল, আমি ওনাকে পরিষ্কার জিজ্ঞেস করি, সিনিয়র সাংবাদিক জিজ্ঞেস করলাম যে সমকাল না দিনকাল, আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি জানেন যে অপরাধে একজন সাধারণ মানুষের কি কি করণীয়। উনি কিন্তু উত্তর দিতে পারলেন না টেলিভিশনে। উনি নিজে সক্রিয় রাজনীতি করছেন না, উনি একটা বড় পত্রিকার সম্পাদক বটে এবং উনি সেই জায়গায় থেকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, জামাতে ইসলামের পক্ষ থেকে অবরোধে আপনার আমার কি করণীয়, জাতীয়তাবাদী দলের কর্মীর ব্যাপারটা বাদই দিলাম, একজন আওয়ামী লীগ সমর্থক বা যিনি বিএনপির সমর্থক কিন্তু সাধারণ মানুষ, কর্মী নন, তার কি করণীয় বলতে পারছেন না। এই যে বিভ্রান্তি, এটা দূর করা দরকার। 1, 2 নাম্বার, আপনি যেটা আইন শৃঙ্খলার কথাটা বললেন, অনেক সুধীজন বলেন যে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে এই যে নাশকতা, একে দমন করা সম্ভব নয়। নাশকতাকে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়েই দমন করতে হয়, কারণ আপনি এই দমন প্রক্রিয়ায় যদি সক্রিয়ভাবে জনসাধারণকে ইনভলভ করেন, তাহলে সেটা আবার একটা ডিফারেন্ট কালার নিয়ে নেবে, সেটা করা যাবে না। আপনি জনগণকে উদ্বুদ্ধ রাখবেন, জনগণকে সচেতন রাখবেন, জনগণকে এটা বুঝতে পারতে হবে যে এটা শুধুমাত্র একটি সন্ত্রাসধর্মী কর্মকাণ্ড, নাশকতা, পাশাপাশি তাদের মোরাল সাপোর্ট আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর ভিতরে থাকবে, যাতে করে এই নাশকতা বন্ধ হয়। 23 দিনে কেন 38 জন মানুষ মারা গেল? আমি সেই জায়গায় যাচ্ছি। আমি মাঝে মধ্যেই বলি, আপনার এই প্রশ্নের উত্তর ঐকিক নিয়মের অঙ্কের মতো করে দেওয়া যাবে না বা সরল সমীকরণের মতো করে দেওয়া যাবে না, এটি বহুমাত্রিক একটি সমস্যা। অর্থাৎ যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো তৎপর না হতো, সেই ক্ষেত্রে এই যে সংখ্যাটি আপনি বললেন, দুঃখজনক হলেও সত্যি, এর থেকে আরো অনেক বড় সংখ্যা হতো। এবং বাস্তবতা হচ্ছে বাংলাদেশে আমরা যদি ধরে নেই যে 17 কোটি মানুষ বাস করে, সেই ক্ষেত্রে 43 বছর ধরে আমাদের পার্শ্ববর্তী একটি দেশ না, বিভিন্ন দেশের সাথে যে ট্রিটি, সেটার উপর ভিত্তি করে আপনার বিজিবির আয়তন, আকার, প্রকৃতি এবং পুলিশের আকার, আয়তন, প্রকৃতি, এটি কিন্তু ইচ্ছামতো বাড়ানো যায় না, কমানো যায় না। সেভাবে চিন্তা করলে 17 কোটি মানুষের জন্য যেই পরিমাণ পুলিশ ডিপ্লয়েড আছে বা যেই পরিমাণ বিজিবি ডিপ্লয়েড আছে, তা কিন্তু অপ্রতুল। এবং এই অপ্রতুল সম্পদ নিয়ে আমাদেরকে নাশকতা মোকাবেলা করতে হচ্ছে। ব্যারিস্টার মুকসুদুল ইসলাম, যে সংকট চলছে
অবশ্যই সেটি কেউ সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ এটি সমর্থন করতে পারে না, কিন্তু সব মহল থেকে দাবি উঠছে সরকার দলের প্রতি সংলাপের। আবার সেই একই মহল বা অভিজ্ঞ মহল দাবি করছে এই ধরনের নাশকতা বন্ধ করতে, হরতাল হরতাল অবরোধ উইথড্র করতে। আসলে সমাধান কোন দিকে? সমাধান আসলে আমার দুজন বক্তাই বলে দিয়েছে, সমাধান আসলে নাই বললেই চলে বর্তমান স্টেজে। বাট সমাধান একটা আছে, সেটা হচ্ছে যে আমাদের যে আজকে যে জনগণের ইনভলভমেন্ট তৈরি হয়েছে, এই ইনভলভমেন্ট আসলে আমাদের আরো বাড়াতে হবে। আপনি দেখবেন যে প্রতিদিন কোথাও না কোথাও যারা নাশকতা করার চেষ্টা করছে তাদেরকে ধরে পুলিশের হাতে সোপর্দ করা হচ্ছে, এবং এর সংখ্যা কিন্তু প্রতিদিনে বাড়ছে। কালকে আজকে জনগণ কিন্তু এই অবরোধ কি হরতাল এই জিনিসটা বুঝতেই পারতেছে না, যেভাবে মানুষ সকাল উঠে সত্যি সত্যি জিজ্ঞাসা করে যে আজকে অবরোধ না হরতাল। আমার আসলে এই পরিস্থিতিতে একটা জিনিস বলতে ইচ্ছা করতেছে যে সারা বিশ্বে যদি আপনি ইউরোপ বলেন, আমেরিকা বলেন বা আফ্রিকা বলেন, আন্দোলন বলতে যেটা বোঝায়, আন্দোলন বললে আমাদের দেশ উপমহাদেশে তাকিয়ে থাকে, তাদের এখান থেকে তারা একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করে কিভাবে আন্দোলন করতে হবে, আন্দোলনটা কিভাবে করতে হবে, যে মহাত্মা গান্ধী কিভাবে করেছিল, যে এটা একটা নিঃশংস একটা ঘটনা, কোনো প্রকার অহিংসা থাকতে পারবে না। কিন্তু উল্টা দিকে এখন দেখা যাচ্ছে যে জামাত সহিংস থাকতে পারবে না, অহিংস হতে হবে। সেখানে এখানে জামাত ছিপিয়ে দেখা যাচ্ছে যে আমাদের দেশের যে আইডিওলজি, আমরা যেটা সারা পৃথিবীতে রোল মডেল হয়ে আছে, সেদিকে না তাকিয়ে আমরা তালেবানদের দিকে তাকিয়ে আছি। আপনি যদি ভালোভাবে খেয়াল করেন, আমাদের বর্তমান অবস্থাতে সকালবেলা বাচ্চাদের দিকে তাকানো যায় না, তারা পেপারটা ভয়ে তাকাচ্ছে না, এমন এমন পোড়া পোড়া ছবি মানুষ দেখতেছে। আজকে আমি মনে করি যে এদের আসলে বিচার আসলে হওয়া উচিত। পৃথিবীর অন্যান্য দেশে যে আইনের ব্যাখ্যা যেটা আছে, মার্ডার দুই ধরনের হয়, একটা হচ্ছে যে মার্ডার, একটা হচ্ছে ম্যানস্লটার। এটা মানুষের ক্ষেত্রে হচ্ছিল, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে বড় বড় জাহাজ ডুবে যাচ্ছে, রেল লাইন অ্যাক্সিডেন্ট হচ্ছে, গ্যাস কোম্পানি কোন প্রকার ফল্ট করতেছে, তখন অনেক দেশে কর্পোরেট ম্যানস্লটার বলে একটা আইন তৈরি করে ফেলেছে। এই আইনে আজকে যদি আমরা আমাদের বিরোধী দলের শীর্ষ যে নেতৃত্ব আছে তাদেরকে আনতে পারতাম এবং আনা উচিত, তাহলে হয়তো ভবিষ্যৎ প্রজন্ম আজকে পেট্রোল বোমা নিহত কাউকে দেখতো না। আপনি লক্ষ্য করেন যে বেগম জিয়া যখন কাঁদছিল, তখন আমরা অনেকেই কিন্তু কাঁদছিলাম যে ওনার সন্তানের জন্য, মায়ের কি কান্না, আমার মা এখন একটা বৃদ্ধা, তেনার দিকে খেয়াল হলে আমাদের সবাইকে চলে যেতে হবে, বাট মৃত্যুটা আমরা কেউ কিন্তু আশা করি না। কিন্তু যখন আপনি পেপারে দেখেন এই বিভৎস চিত্র, আপনি কি কল্পনা করতে পারেন যে এই মৃত্যুগুলো কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন? মানে ম্যানস্লটার ব্যাপারে একটু বলি। ম্যানস্লটার উনি যেটা বলেছেন মূলত ওটাই, বাট ম্যানস্লটারের ক্ষেত্রে হয় কি, নট উইথ দ্য ইন্টেন্ট টু মার্ডার অর ইনফ্লিক্ট ইনজুরি, অর্থাৎ ঘটনাটি ঘটেছে কিন্তু হত্যা করার জন্য বা আহত করার জন্য ঘটনাটি ঘটেনি, ঘটে গেছে, সেখানে আপনি আরো সতর্ক হতে পারতেন। আর মার্ডারটা হচ্ছে যে কোনো না কোনো একভাবে এখানে মোটিভটা ছিল যে আমি একে আহত করব অথবা হত্যা করব। পেট্রোল বোমার ক্ষেত্রে কিন্তু ম্যানস্লটার হচ্ছে না। পেট্রোল বোমা দেওয়ার, যেমন কিছুদিন আগে গয়েশ্বর রায় সাহেবের একটা কথোপকথন আমরা টেলিফোনে শুনেছি, যেখানে মাল খোঁজা হচ্ছিল এবং সাপোজলি সেটা ককটেল বা পেট্রোল বোমা অথবা কাঁটা যেগুলো ব্যবহার করা হচ্ছে গাড়িগুলোকে পাংচার করার জন্য হাইওয়েতে, সেটা যদি হয়েই থাকে, এখানে কিন্তু সুনির্দিষ্টভাবে তাদের মোটিভটা হচ্ছে নিম্নে আহত, ঊর্ধ্বে হত্যা। সুতরাং এটা আর ম্যানস্লটার পড়ছে না, এটা ডিরেক্ট মার্ডার ইমপ্লিকেশন। আমি লয়েন্স গত স্ট্রেট ফরওয়ার্ড আমি যেতে পারছি না যে এখানে মার্ডার হচ্ছে কি হচ্ছে না, বাট এখানে কিন্তু একটা ম্যানস্লটার হচ্ছে। যদি কর্পোরেট ম্যানস্লটার আবিষ্কার করছে, আমরা একটা পলিটিক্যাল ম্যানস্লটার আবিষ্কার করতে পারি মনে হয়। এদের আসলে বিচারের আওতা আনা দরকার। আমরা একটা ফোন নিয়ে আসি, দর্শক রয়েছেন ফোনে। হ্যালো দর্শক, কে রয়েছেন? আমার নাম মোহাম্মদ নূর হোসেন। কোথা থেকে বলছেন? নারায়ণগঞ্জ থেকে। জি, আমি রাশেদ সাহেবের কাছে একটা প্রশ্ন করতে চাই। উনি যে বললো যে গণতন্ত্র আন্দোলনের কথা, যে রাস্তায় শুয়ে গেলে গেলে তারপরে আবার রাস্তায় শুয়ে, আচ্ছা আপনারা তো মিটিং মিছিলই করতেছেন না, রাস্তায় শুলে কি করবেন, এটা ওনার কাছে একটু জানতে চাই। জি, আরো একজন দর্শক রয়েছেন। হ্যালো। 20,000 30,000 টাকা নিয়ে এরা তারপর আবার ছেড়ে দিচ্ছে। আপনি পরিচয়টা দিয়ে প্রশ্ন করুন। মাননীয় শেখ হাসিনার মধ্যে এটা আমার আর্জিটা আপনাদের মাধ্যমে জানাতে চাই, এটার কি কোনো ব্যবস্থা নেই? সাধারণ মানুষদেরকে পুলিশে এভাবে হয়রানি করছে। বুঝা গেছে প্রশ্ন?
আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি 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 আসছি আপনার রাশেদ রহমান আপনার কাছে। তার আগে এই প্রশ্নটির উত্তর আমি সাংবাদিক মোস্তফা ফিরোজ, যে এ ধরনের অভিযোগ কিন্তু উঠেছে, দর্শক যেটি বললেন যে যেভাবে ব্যাপক হারে ধরপাকড়, নাশকতাকারী বা নাশকতা চক্রান্তকারীদের তো অবশ্যই ধরতে হবে বা সে চিহ্নিত করতে হবে, কিন্তু যেভাবে ব্যাপক হারে ধরা হচ্ছে এরকম এরকম অভিযোগ পাওয়া গেছে যে থানায় নিয়ে আসা হচ্ছে এবং টাকা বিনিময়ে ছেড়ে দেওয়া হচ্ছে, একটা বাণিজ্য শুরু হয়ে গেছে, এরকম একটা অভিযোগ। দেখেন সরকারের স্ববিরোধিতা কেমন, সরকার বলতে চাচ্ছে যে এটা নাশকতা, এটা সন্ত্রাস। তো সন্ত্রাস নাশকতার জন্য সুনির্দিষ্টভাবে যদি অভিযুক্তদেরকে চিহ্নিত না করে যদি কোন হারে একটা ঘটনা ঘটছে 100-150 ওই স্থানীয় সমস্ত নেতৃবৃন্দ এবং ইভেন ঢাকার নেতৃবৃন্দ সহ যদি যুক্ত করে যদি মামলা দায়ের করা হয়, এর মধ্যে কি হয়, মূল যারা অভিযুক্ত তারা রেহাই পেয়ে যায়। কারণ তখন একটা পারসেপশনই দাঁড়ায় যে এটা হলো পলিটিক্যাল একটা মামলা, এটা নিয়ে সিরিয়াস কোনো তদন্তের কোনো ব্যাপার নেই। এর ফলে কিন্তু এই ঘটনাটা কিন্তু যারা মানে মূল যারা দাগী অপরাধী তারা কিন্তু উৎসাহিত হয় এবং তারা আরো ঘটনা ঘটাতে থাকে এবং তারা চিহ্নিত হয় না, ধরাও পড়ে না। আবার দেখেন এইটার সুযোগ নিয়ে কি হয়, পুলিশের কোন কোন ক্ষেত্রে তারা কিন্তু এটা গ্রেফতার বাণিজ্য শুরু করেছে। সুতরাং কারণ জানে যে এই মামলায় যদি কেউ আটক হয় তার একটা বিশাল ধরনের একটা পানিশমেন্ট হবে, বড় ধরনের সে জামিন অযোগ্য একটা অপরাধে সে জেলে থাকবে। সুতরাং এটাকে কেন্দ্র করে কিন্তু একটা গ্রেফতার বাণিজ্য চলছে কিন্তু, এবং এটা সত্য কিন্তু প্রচুর বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে এই ধরনের যখন তখন ধরপাকড় চলছে। এর মধ্যে দিয়ে কিন্তু মানে গভর্নমেন্টের যে আন্তরিক উদ্যোগ বা বক্তব্য সেটি হচ্ছে যে এই নাশকতা এবং সন্ত্রাসটাকে দমন করে নিয়ন্ত্রণ করে যাতে স্বাভাবিক অবস্থা ফিরে আনা যায়। কিন্তু সরকার যে এই যে ব্যাপক হারে যে ধরনের মামলা করছে যার প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি, তাতে তো মানে এটা তো রাজনৈতিক উদ্দেশ্যে মামলা হয়ে যাচ্ছে, এ তো প্রকৃত অপরাধীকে ধরার উদ্দেশ্যে মামলা হচ্ছে না, যার কারণে কিন্তু এর সুযোগেই কিন্তু এই গ্রেফতার বাণিজ্য দেশ জুড়ে চলছে। জি, শেষ হয়ে যদি আমি প্রশ্নটি এভাবে করি যে অবশ্যই প্রশাসনের সব মানুষ খারাপ নয়, অবশ্যই সৎ মানুষের সংখ্যা এখনো বেশি বলে আমরা বিশ্বাস করতে চাই। সেই অবস্থা থেকে পুলিশের এরকম কোন পুলিশকে যে সুপ্রিম পাওয়ারটি দেওয়া হলো যে নাশকতা রোধ করতে যে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারে, তো এর মধ্যে অতি উৎসাহী যারা পুলিশ সদস্য তারা কি আরো এই সুযোগটা দিবে না? সুযোগ নেবে, সেই জন্য বলছে যে এই বিষয়টা হচ্ছে পুলিশের কে এই প্রচন্ড ক্ষমতা দেওয়ার ফলে যদি পুলিশ যদি এটা সঠিকভাবে ব্যবহার করে তাহলে তো ভালো। এটা কে না চায় যে নাশকতা দমন হোক, আমরা স্বস্তি। কারণ দেখেন আমরা নিজেরাও আমরা চাই কেন আমি যাতে নিশ্চিন্তে আপনার এই অনুষ্ঠানে আসতে পারি এবং নিশ্চিন্তে বাড়ি ফিরতে যাই, এবং আমি পথ চলবো আর ক্ষণে ক্ষণে চিন্তা করব যে আমার গাড়িতে কোথাও থেকে কোন ফাঁক দিয়ে পেট্রোল বোমা পড়ে, এটা তো আমার নিজের নিরাপত্তার জন্য তো আমি চাই। তো সুতরাং এই যে চাওয়াটা এবং সরকারের চাওয়াটা যদি সৎ উদ্দেশ্যে হয়ে থাকে তাহলে যারা ইমপ্লিমেন্ট করবে সেই সংস্থাকে এটার একদম শতভাগ আন্তরিকতার সাথে, সততার সাথে, মেধার সাথে এইটা প্রয়োগ করতে হবে। তা নাহলে কিন্তু এটা মানে কি হবে, মানুষের হয়রানি হবে এবং মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত হবে এবং যার ফলে আসলে ফেইল হবে আর কি, এই রাজনৈতিক ভাবেই হবে এবং এই ধরনের ঘটনা কিন্তু ঘটতেই থাকবে। রাশেদ রহমান, একজন দর্শকের প্রশ্ন ছিল যে আপনি যে আন্দোলনের কথা বলেছেন যে রাস্তায় শুয়ে পড়তে হবে বা পারা উচিত রাজনৈতিক কর্মসূচি, তেমনটা হয়ে থাকে। দর্শকের একটি প্রশ্ন ছিল, দুটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। যেহেতু আমি সরকার দলীয় একজন, পুলিশের ব্যাপারে কথা বলা দরকার। 20,000 30,000 টাকার বিনিময়ে যদি গ্রেপ্তার বাণিজ্য হয় সেটার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা দরকার। এবং আমি আবারও বলছি, যেহেতু আমরা এখানে জনগণের সচেতনতার কথা বলছি, একই সাথে গণমাধ্যমের একটা ভূমিকা আছে। আপনারা আজকে এই কথাটা তুলে ধরেছেন, নিশ্চয়ই এই সরকার এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন। শুধু তাই না, জনগণেরও জানা উচিত যে পুলিশ প্রশাসনেও বিভাগীয় মামলা করার বিধান আছে, অভিযোগ দেওয়ার বিধান আছে। আমাদেরকে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে, একই সাথে রাজনৈতিক যে নেতৃত্ব আমাদের একটা ইচ্ছা পোষণ করতে হবে যাতে এই ধরনের সুযোগ কেউ না নিতে পারে। তবে তৃণমূল রাজনীতি করতে গিয়ে আমার যতটুকু দেখা সেটুকু আপনার সাথে আমি শেয়ার করতে চাই, ইফ ইউ অ্যালাউ মি। জি জি, অবশ্যই। সাধারণত গ্রামগঞ্জে, ঢাকা শহরের বাইরে প্রেক্ষাপটটা হচ্ছে যখন আপনি কোনো নাশকতা করতে যাবেন, এই পেট্রোল বোমা এই টাইপের নাশকতা অথবা লাঠিসোঁটা জোগাড় করে গিয়ে একটা অফিসে আগুন ধরিয়ে দেওয়া, বাসে, আপনি দেখবেন যে যেই গ্রামটির পার্শ্ববর্তী এলাকায় সেখানকার প্রতিটি মানুষ, বেশিরভাগ মানুষ কিন্তু কোনো না কোনো ভাবে জানে যে এখানে কিছু বিদেশি অর্থাৎ বাইরের এলাকার লোক জড়ো হচ্ছেন, এখানে বাঁশ কাটা হচ্ছে, এখানে পেট্রোল আনা হচ্ছে।
ঐতিহাসিকভাবে এই পুলিশ পোলাইট, ওবিডিয়েন্ট, লয়াল, ইন্টেলিজেন্ট, কনফিডেন্ট, এফিশিয়েন্ট, POLIC, এই পুলিশ ঐতিহাসিকভাবে আজকে প্রথম না। এই যে একটা এলাকায় সংগঠিত হয়ে যাওয়া অন্যায় সেটাকে তদন্ত করার জন্য ওটা টাইপ দেখে, ওটার প্রকার প্রকৃতি দেখে ওই এলাকার লোকদের ভিতরে একটা তৎপরতা চালায়। কারণ আপনি কিন্তু সত্যিকার অর্থে কখনোই, যেমন একটা ছোট ঘটনা আপনাকে বলি, আমাদের রংপুর মিঠাপুরি কিছুদিন আগে একটি রাজনৈতিক দলের দপ্তর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো, এবং জ্বালিয়ে দেওয়ার সময় বিনা নোটিসেই প্রায় 400-500 লোক হাতে লাঠি নিয়ে, পেট্রোল নিয়ে আগুন ধরালো। এই 400-500 লোক আপনি কোথায় জড়ো করবেন? নিশ্চয়ই কোন একটা এলাকায়, সেখানে আশেপাশের লোকজনরা বুঝতে পারছে। এসব করতে গিয়েও কিন্তু ইন্টারোগেশনের জন্য অনেক সময় দেখা যায় জিনিসটা সঠিক নয়। আবার বলছি, জিনিসটা সঠিক নয়। দেখা যায় অনেক সময় নিরুপায়, অসহায়, নির্দোষ মানুষও ভোগান্তির শিকার হচ্ছে। এর জন্য আমরা আনন্দ পাচ্ছি না, আমরা দুঃখিত, আমরা মর্মাহত। এবং আমি ফিরোজ ভাইয়ের মতো একই রকম আহ্বান জানাবো যে পুলিশ প্রশাসনের দক্ষতা আছে, তারা পারঙ্গম, তাদের উচিত আরো সুচারুভাবে তাদের তদন্ত করার প্রক্রিয়া পরিচালনা করা। কিন্তু বর্তমান পরিস্থিতি কিন্তু জটিল, এটা বহুমাত্রিক। এবং আমি আন্দোলনের জায়গাটায় চলে আসি। সম্মানিত দর্শক যিনি প্রশ্ন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। এই প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাঙালি বলে না, পৃথিবীর যে কোনো জায়গায় অসহায় মানুষের দাবি আদায়ের প্রক্রিয়া কখনো শর্টকাট, সহজে হয় না। এটি একটি দুরূহ প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়া হচ্ছে আন্দোলন। এবং আন্দোলনের মানেই হচ্ছে যে আপনার ভিতরে ওই সাহস, ওই জাগরণ বোধ, ওই চেতনা থাকতে হবে, যেই জাগরণ চেতনা নিয়ে আপনি প্রতিষ্ঠান অর্থাৎ এস্টাবলিশমেন্ট অর্থাৎ পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে বা সরকারের সামনে গিয়ে বলতে পারবেন যে এটি আমি মানি না, এর আমি প্রতিবাদ করি। সুতরাং বাংলাদেশকে বিচ্ছিন্নভাবে চিন্তা করলে হবে না। মানব সভ্যতার ইতিহাসে যদি আমরা বিশ্বাস করি, তাহলে আন্দোলন করার একটি মাত্র প্রক্রিয়া, তা হচ্ছে ত্যাগ, সাহস এবং ব্যথা অনুভব করার শক্তি। এবং আমি আপনাকে কথা দিতে পারি যে 5000 লোক নিয়ে কোন রেল লাইনের উপরে কোন অসম্ভব দুর্দান্ত প্রতাপশালী সাহসী নেতা যদি তার অনুসারীদেরকে নিয়ে শুয়ে পড়েন, বাংলাদেশে কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতা নাই তাকে গ্রেপ্তার, লাঠিচার্জ বা কাঁদানে গ্যাস ছাড়া নির্বিচারে গুলি করে হত্যা করার। এটি বাস্তবতা। কারণ এই দেশে আজকে 30টির উপরে বেসরকারি টিভি চ্যানেল আছে, 200 বা 300-র উপরে দৈনিক পত্রিকা আছে, এবং 10 কোটি মানুষের হাতে ক্যামেরা সম্বলিত মোবাইল ফোন আছে। সুতরাং কতগুলো জিনিস সম্ভব, কতগুলো জিনিস সম্ভব না। এবং সত্যিকার অর্থে মহাত্মা গান্ধী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অং সান সুকি, নেলসন ম্যান্ডেলা, আব্রাহাম লিঙ্কন যার কথাই বলেন, আন্দোলনের প্রেক্ষাপট পরিবর্তিত হতে পারে, ভৌগোলিক অবস্থান পরিবর্তিত হতে পারে, কিন্তু আন্দোলন করার প্রক্রিয়া, সাহস, ত্যাগ, জাগরণ, চেতনা, এর ব্যত্যয়ে কিছুই হবে না। ব্যারিস্টার মকসুদুল ইসলাম, আপনি বিরোধী দলের যে অভিযোগ সেটা কি কতখানি যৌক্তিক মনে করতেন? তাদেরকে রাস্তায় নামতে দেওয়া হচ্ছে না, রাজপথে নামতে দেওয়া হচ্ছে না, যার দরুন তারা আত্মগোপনে থেকে এই আন্দোলনগুলো পরিচালনা করছে? রাজপথে নামতে তাদেরকে একবার দেওয়া হয়েছিল। তারা হেফাজতে ইসলাম সেজে একবার ঢাকায় ঢুকেছিল। ঢুকে কি করেছিল আপনি দেখেছেন। সবচেয়ে দুঃখজনক একটা জিনিস, যেটা আমি এটা আমার ব্যক্তিগত মতামত হতে পারে, আন্দোলনটা আসলে তারা কি করছে, কিসের আন্দোলন করছে? তারা সংলাপ চায়, এই তো কথা। কেন সংলাপ চায়? আমরা তাদেরকে সংলাপ অফার করিনি। আপনি একটু ইলেকশনের আগের দিন সময়টায় ঘুরে যান। সেই সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলল, ঠিক আছে 10টি পদের আপনাকে 5টি দিচ্ছি, আমি 5 নিচ্ছি, আপনি যে 5টি চান সেই 5টিই দিচ্ছি। তিনি আসলেন না। তেনাকে ফোন করা হলো, তিনি আসলেন না। এখন তার কিছু সংলাপ, এখন ইলেকশন হয়ে গেছে। ইলেকশন যেভাবেই হোক, আপনার মানেন আর না মানেন, একটা ইলেকশন হয়ে গেছে। এই দরিদ্র দেশের পক্ষে আর একটা ইলেকশন করার জন্য তিনি আন্দোলন চায়। ব্যাপারটা আমি কয়েকদিন আগে বলতেছিলাম যে কোনো একটা সমস্যা দুটো, একটা হচ্ছে শোক, একটা হচ্ছে গোসা এবং একটা অভিমান। এই দুটো শব্দ বোধহয় আপনারা শুনে থাকবেন। যে অভিমান যদি কেউ করে, তাকে প্রেম দিয়ে বোঝালে সে কিন্তু বুঝে আসে, আর কেউ যদি গোসা করে তাকে কিন্তু আপনি ফিরে আনতে পারবেন না। আমাদের বিরোধী দলের নেত্রী সে সময় ছিলেন, তিনি গোসা করেছিলেন। গোসা করে তিনি আর কোনো কিছুই মানবেন না। খিদা লাগছে, ভাত খাবে, সে কথাও আর বলতে পারছিলেন না। তাকে ডেকে এনে এত চেষ্টা করা হলো, তিনি করলেন না। আজকে তিনি খ্রিস্টান। আজকে তিনি তো নিজেকে দাবি করেন যে তিনি একজন আপোষের নেত্রী। তেনার দাবিটা কি? যে দাবিটা হচ্ছে এইটাই যে একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আওতায় তার একটা ইলেকশন করতে হবে। কি এখানে তো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারই নাই, আমরা তো এটা মানবই না। সুতরাং তার তো ইলেকশনে আসার সম্ভাবনাই এখানেই বের হয়ে যাচ্ছে। তিনি আসলে ইলেকশনে 5 নির্বাচনের পর সরকারি দল যেভাবে বলেছিল বা আওয়ামী লীগ বলেছিল যে
এই নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা নির্বাচন বা নির্বাচন অবশ্যই বলেছে রেকর্ডে সেটা বলে লাভ নেই, কোথায় বলেছে আরো কনফিডেন্টলি বলতে পারবেন। নির্বাচন করলে ধারাবাহিকতা আচ্ছা ইলেকশন যদি না 5 জানুয়ারি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা নির্বাচন, এই নির্বাচনের পরে একাদশ নির্বাচন আপনি যে কোনো নির্বাচন করলে তো সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা হবে। আমি বলছি আপনি যে বলেন কোথায় বলেছেন তো রেকর্ডে, সেটা তো বলছি যে আপনি যে কোনো ডিউ নির্বাচন যদি করেন তাহলে তো সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা হবেই। শুধু তাই না, নির্বাচন ছাড়া অন্য নির্বাচনের কথা বলছি যে আওয়ামী লীগ বলেছিল যে একাদশ নির্বাচনে সংলাপে বসা যেতে পারে বা বসা হবে না। এখানে আপনার সঙ্গে আমি আবার একটু যোগ করি যে অবশ্যই সেই কাজটি করা হয়েছে। নির্বাচন যদি না হতো তাহলে কি হতো, যে ভয়টা সৃষ্টি হতো সেটা কিভাবে পূরণ করতে হবে? ওই নির্বাচন নিয়ে আমি কোনো বিতর্ক যাচ্ছি না। সাংবাদিক মুস্তাফিজ কিছু বলবেন না? আমি আসলে এত মানে একটা রাজনৈতিক দল হিসেবে, বিরোধী দল হিসেবে সে তার দাবি করতেই পারে, যে কোনো সময় নির্বাচনে দাবি করতে পারে। ইভেন সংসদে যদি তারা বিরোধী দল হিসেবেও হতো সেখানেও মধ্যবর্তী নির্বাচনের জন্য দাবি তুলতে পারে, এটা হয়। এবং এটা আওয়ামী লীগও বিভিন্ন সময় করেছে অতীতে, সংসদে থেকেই একটা নির্বাচনের দাবি সেটি নিয়ে ভোটাভুটি হয়েছে, সেটা হতে পারে। সরকার পতনের জন্য 24শে এপ্রিল তারা টাইমও বেঁধে দিয়ে আন্দোলন করেছে। আন্দোলনের নানান ফরম্যাটে হয়, ফলে আন্দোলন যৌক্তিক কি যৌক্তিক না আমি এই বিতর্কে যাব না, এটা নিয়ে করবো না। তবে একটা রাজনৈতিক দল হিসেবে এই ধরনের দাবি করাটা অযৌক্তিক না। আবার ভাই যেটি বলছেন তার সাথে আমি আংশিক একমত, আবার আংশিক একমত না এই কারণে, উনি বলছেন যে দাবি আদায়ের জন্য যে ধরনের তার কর্মসূচি দরকার, গুলির মুখে পড়ার, মানে যদি করেও আর কি, তার মুখে থাকা, রেল লাইনে শুয়ে পড়া, এগুলি হয় কি আমরা সামরিক শাসন বা জঙ্গলি শাসন, অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে এটা হয়। আমি যদি মনে করি যদি আমি গণতন্ত্রকে আমি ধারণ করি, তাহলে বিরোধী দলের তারা রাস্তায়ও নামবে না, তারা একটা দাবি দেওয়া সংবাদপত্রে প্রকাশ করবে। ওইটাই যদি প্রকাশ করে, ওইটাই যদি সরকার যদি পর্যালোচনা করে, বিবেচনা করে একটা গণতান্ত্রিক, এটা হবে কিন্তু আরো আমি যে গণতান্ত্রিক নর্মস মানে, আপনি দেখেন আমেরিকা, ইউরোপে কি বিরোধী দল যারা আছে তারা কি রাস্তায় নেমে কি একেবারে বুকের রক্ত ঢেলে দেয় নাকি? সেই অবস্থা আমরা কেন দেবো? আমরা তো ইরাক, ইরান, পাকিস্তান না, আমরা একটা উন্নত দেশ। আপনি ভারতের অবস্থাই দেখেন, আজকে কোনো প্রোটোকল নাই বিরোধী দলের, কিন্তু বারাক ওবামা কিন্তু মনমোহন সিং, সোনিয়া গান্ধী তাদেরকে নিয়ে মূল টেবিলে বসেছে, তাই না? তো ফলে এটার থেকেও তো আমাদের শিক্ষা নেওয়া দরকার। বিরোধী দলের দাবি দেওয়া যখন প্লেস করেছে তারা যে দাবি করছে, আপনি গত একটা বছরে একবারও তাদের দাবি নিয়ে একটা প্রতিনিধি দল পাঠিয়ে বা তাদেরকে আহ্বান করে আপনি বলতে পারেন অতীতে তারা আসে নাই, সামনে না, আপনি আপনার দায়িত্ব হলো, যেহেতু আপনি স্টিয়ারিং আপনার হাতে, আপনি বারবার তাদেরকে আবেদন করবেন, বারবার। কিন্তু আপনি যদি একেবারে দাবি করছে, সুতরাং সংলাপের প্রশ্নই না, কিসের নির্বাচন, আমি সেটা সমর্থন করছি না। আমি তো বললাম তো বিরোধী দল না, এইটা অবরোধের নামে বা হরতালের নামে যেই অবস্থানটা তাদের রাজপথে এবং যেই ধরনের পরিস্থিতি হচ্ছে সেটার পক্ষে বলছি না, কিন্তু সরকারের দায়িত্ব তো মূল দায়িত্ব, সেই দায়িত্ব থেকে কতটুকু আমরা ফোন নিয়ে ভালোভাবে করছে সেটা দেখার দরকার। হ্যালো দর্শক, কে রয়েছে ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল লতিফ করেছি শাহবাগ নোয়াখালী থেকে বলছি। জি, আমি 21 টিভি এবং টিভিকে ধন্যবাদ জানাচ্ছি কয়েকদিন পরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিয়ে আসার জন্য। আর অ্যাডভোকেট মঞ্জুসুর রহমান এবং রাশিদুল সাহেব এবং সিনিয়র সাংবাদিক ফিরোজ সাহেবের কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা এখন দেখতে পাচ্ছি যে বেগম খালেদা জিয়ার ছোট ছেলের মৃত্যুর পরে 3 দিনের শোক চলছে। আর যেমন বাণিজ্য মেলাতে একটা পণ্য কিনলে আরেকটা পণ্য ফ্রি, তা আমরা মনে হচ্ছে অবরোধের মধ্যে হরতাল ফ্রি পাচ্ছি। তা আমার প্রশ্নটা হচ্ছে এটাই যে আজকে যে মানবতা বিরোধী যে কাজগুলি হচ্ছে, মানুষ পুড়িয়ে জ্বালিয়ে মারা হচ্ছে, আমি একটা কথাই বলতে চাচ্ছি, হিউম্যান রাইটস ওয়াচ যেই সংগঠনগুলো মানবতা নিয়ে চিৎকার করে সারা বিশ্বে এবং সরকারকে সবক দেওয়া হয়, আজকে ওই মানবতা বিরোধী যে কাজগুলি হচ্ছে আজকে তারা কোথায় লুকিয়ে আছেন? জি, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনাকে। আরো একজন দর্শক রয়েছেন। হ্যালো, হ্যালো, জি কোথেকে বলছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আমি তো আখালি থেকে ইয়াকুব বলতেছি। জি ইয়াকুব সাহেব, আমার প্রশ্ন হলো আজকে বিরোধী দলের উপরে যেভাবে দমন চলতেছে, সারা দেশে দেখা যায় এক একজনকে ধরে নিয়ে 1 লাখ 2 লাখ টাকা এইভাবে বাণিজ্য চলতেছে হয়রানির নামে। এটা সরকার কিভাবে দেখছে, আপনারা কিভাবে এটা নিয়ে আলোচনা করবেন? সারা দেশে নোয়াখালী সব
সব জায়গায় চলতেছে দমন নিপীড়ন। জি, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আপনাদের প্রশ্ন উত্তর অবশ্যই জানার চেষ্টা করবো একটা ছোট্ট বিরতি পরে। দর্শক ফিরছি খুব শিগগির। দর্শক দেখছেন 21 রাত। ব্যারিস্টার মকসুদুল ইসলাম, যে রাজনীতি চলছে, যদি আমরা যদি এটুকু আশা করতে পারি কিনা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যে মানবিক বোধ থেকে তিনি সমব্যথী হয়ে সমবেদনা জানাতে গিয়েছিলেন খালেদা জিয়ার প্রতি আরাফাত রহমান কোকোর মৃত্যুর কারণে, অর্থাৎ রাজনীতির ঊর্ধ্বে আমরা মানবতাকে সামনে নিয়ে আসতে পারি কিনা, অন্তত দেশের মানুষের কথা চিন্তা করে এই নাশকতার কাছে হার মেনে নয়। এখন যে অবস্থা রয়েছে, দুই দলের অবস্থা অনড় রয়েছে, মাঝে একটু ছাড় দিলে যে কোনো দল তাদের নিজেদের ক্ষেত্রে মনে করছে যে বোধহয় পরাজয় বরণ করলাম। আমার প্রশ্ন হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী সেই মানবতাকে সামনে রেখেই মানুষের কথা চিন্তা করে সংলাপে বসার চেষ্টা করতে পারেন কিনা। আপনি এটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনি যদি খেয়াল করেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের জন্য, জনগণের জন্য একবার না দুবার ছোট হলো। প্রথমবারে যে 5 জানুয়ারি ইলেকশনের আগে তিনি মানুষের কাছে তো ছোট হননি, মানুষের কাছে তিনি তো বড় হয়েছেন, যেহেতু তিনি ছোট হয়ে দেখিয়েছেন যে জনগণের যদি কত ছোট হতে পারে। আপনি দেখেন 5 জানুয়ারি ইলেকশনের আগে তিনি নিজেই ফোন করলেন, ফোন করে তাকে তখনকার বিরোধী নেত্রী, বর্তমান যে 20 দলের নেত্রী, তাকে রিকোয়েস্ট করলেন যে একবার তার সঙ্গে যোগাযোগ করুক। এবারে আপনি লক্ষ্য করেন যে তার ছেলের মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী কোনো কিছু না তাকিয়ে, কোন প্রকার ফর্মালিটি ছাড়া সাধারণ একটু গৃহবধূ হিসাবে একদম জাস্ট একটা সিম্পল অ্যাক্টগুলোতে তিনি চলে গেছিলেন, তেনাকে দুঃখ দেওয়া হলো না। আপনি যদি মনে করেন যে আজকে জনগণের জন্য এই সংলাপের প্রয়োজন, বা সংলাপের আগে তো আপনাকে সন্ত্রাসটা বন্ধ করতে হবে। আপনি যদি সন্ত্রাসটা বন্ধ হয়, হয়তো বা সরকার তখন দেখতে পারে যে এখানে কোনো সংলাপের কিছু আছে কিনা। একটা জায়গাতে আমি আপনাদের সঙ্গে কোনোভাবেই একমত হতে পারছি না। বারবার আমরা বলতেছি যে বিরোধী দল, এরা বিরোধী দল না। বিরোধী দল নয়, কোনোভাবেই তারা বিরোধী দল আর না। আপনি বিরোধী একটা অপশক্তি বলা যেতে পারে। আপনি যদি ভালোভাবে বিএনপি কে রাজনৈতিক দল হিসেবে কোনোভাবে স্বীকৃতি দিবেন না? রাজনৈতিক দল 34% ভোট রয়েছে, যদি থেকে থাকে কখনো ইলেকশনে ছিল, এখন কতটুকু তাকে প্রমাণ করতে হবে। এখন তো তার কোন ইলেকশন তিনি জানেন, এখন তার আছে বহু হতাহত যারা বার্নিং শুয়ে আছে। এখন আমি বলি কি যে তিনি ইলেকশনে না গিয়ে যে ভুলটা করছে, তখন আমি বলি যে তোমাকে এখন বসে বসে গান গাও যে নদীর কুল কুল দুকুল বয়ে যায়, তুমি ইলেকশনে যাওনি কেন? তোমাকে এত চেষ্টা করছে। জাতীয়তাবাদী দল যেটা ওনারা দাবি করেন, দেশের যদি কেউ ক্ষতি করে দেয় গণতন্ত্রের, তিনি প্রথম করেছেন ইলেকশনে না গিয়ে। আমার ফোন নিয়ে আসি। হ্যালো দর্শক, কে রয়েছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দিনাজপুর থেকে বলছিলাম, মাহমুদুল। জি, বিগত 5 তারিখে নিয়ে গোয়েন্দাদের তথ্য দেওয়া হয়েছিল যে ঢাকায় সহিংসতা হতে পারে, কিন্তু তাদের কাছে এ তথ্য ছিল না যে 5 তারিখে মিটিং করতে না দিলে আরো বেশি ভয়াবহ হতে পারে। জি, আমার ধন্যবাদ প্রিয় দর্শক। আরো একজন দর্শক রয়েছে আমাদের সঙ্গে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গাজীপুর থেকে শাহাদত হোসেন খোকন বলছিলাম। জি, শাহাদত হোসেন খোকন সাহেব বলুন। জি, আপনারা এই যে যারা আমরা অধিক রাত্রে জাগনা থেকে যে টকশোগুলি দেখি, প্রায় দেখি যারা আসেন, আপনারা কেউ যে গান রচনা মুখস্থ করে আসছেন, কেউ নৌকা রচনা মুখস্থ করে আসছেন, কিন্তু এর থেকে আমাদেরকে কবে মুক্তি দিবেন? জি, আপনাকে অনেক ধন্যবাদ। যদি আপনার কাছে এগুলো গান মনে হয় তাহলে আপনি না দেখতেই পারেন, সমস্যা কি, তাই না? যে আপনার কাছে প্রশ্ন সেটা হচ্ছে যে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে যে তথ্য থেকে থাকে যে 5 জানুয়ারিতে সমাবেশ করতে দিলে কোনো নাশকতা ঘটবে বড় ধরনের, তাহলে 5 তারিখের পরে যে নাশকতাগুলো ঘটছে এই তথ্যগুলো কি গোয়েন্দা সংস্থাগুলো ছিল না? সেই প্রশ্ন করেছে একজন দর্শক। প্রথমে যিনি গান রচনার কথা বললেন ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই। ওনার সাথে কিছুটা আমি একমত, কারণ আমরা তো নাশকতাকে নাশকতা হিসেবে দেখি না, এটাকে বিভিন্ন নাম দিয়ে ফেলি। একটা আমি হয়তো গান রচনা করে এসে বলি গণতান্ত্রিক দেশ, আমার ভাই ওনার মনে হয়েছে আমরা গান গাচ্ছি, দ্যাটস ফাইন, মোস্ট ওয়েলকাম। এবং আপনি আরো বেশি করে এই প্রোগ্রাম দেখবেন, একদিন নিশ্চয়ই গান রচনা বন্ধ হবে। আমি এটা একদম হৃদয়ের অন্তঃস্থল থেকেই বলছি, একদিন নিশ্চয়ই বাংলাদেশের মানুষ সব সত্যের দিকে এগিয়ে আসবে। আমি ওই গোয়েন্দা আলাপের আগে, যেহেতু আমি নিজে গোয়েন্দা সংস্থার কেউ না, তার আগে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে একটা কথা বলি, যেহেতু সংলাপের কথা এসেছে।
মহাত্মা গান্ধী একটা কথা বলেছিলেন আন্দোলন করার সময়। তিনি বলেছিলেন যে কম্প্রোমাইজ ইজ অল অ্যাবাউট গিভ এন্ড টেক, অর্থাৎ সমঝোতা হচ্ছে দেওয়া এবং নেওয়ার ব্যাপার। বাট উই ক্যানট কম্প্রোমাইজ অন দ্য ফান্ডামেন্টালস, অর্থাৎ আমরা মৌলিক ব্যাপারগুলোর উপরে সমঝোতা দেওয়া নেওয়ার খেলা খেলতে পারি না। ইফ উই ডু কম্প্রোমাইজ অন দ্য ফান্ডামেন্টালস, আমরা যে মৌলিকত্বের উপরে সমঝোতা করে দিয়ে দিই, তার মানে হচ্ছে উই সারেন্ডার, অর্থাৎ আমরা আত্মসমর্পণ করলাম। এবং আত্মসমর্পণে উই অনলি গিভ, উই ডোন্ট টেক, অর্থাৎ আমরা শুধু দেই, আমরা নেই না। এই কথাটা এই কারণে বললাম যে বাংলাদেশ আজ যেই জায়গায় দাঁড়িয়ে আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন, যেই মুক্ত সমৃদ্ধ প্রাচুর্যময় বাংলাদেশ স্বপ্ন দেখেছিলেন, এবং নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাজ করার সুযোগ, তাদের সৃজনীকে ছড়িয়ে দেওয়ার সুযোগ, তাদের কর্ম উদ্দীপনাকে কাজে লাগিয়ে একটি সুন্দর জীবন গড়ার যে সুযোগ, সেই স্বপ্নকে যদি বাস্তবায়ন করতে হয়, জননেত্রী শেখ হাসিনা স্বপ্নকে বাস্তবায়ন করতে হয়, তাহলে হ্যাঁ, রাজনীতি মানেই সংলাপ। এই যে আমরা এখানে বসে আছি, এটাও সংলাপ, এটা একটা ডায়ালগ, এখানেও সমঝোতা হচ্ছে। কিন্তু এর মানে এই নয় যে বাংলাদেশের মৌলিক যে বিষয়গুলো, অর্থাৎ স্বাধীনতার ইতিহাস, 30 লক্ষ শহীদ, 2.5 লক্ষ মা বোনের ইজ্জত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা, জাতীয় 4 নেতার হত্যা, মেজর জেনারেল জিয়াউর রহমানের হত্যা, কর্নেল তাহেরের হত্যা, শাহ MS কিবরিয়া সাহেবের হত্যা, আহসানুল্লাহ মাস্টারের হত্যা, 21শে আগস্টের গ্রেনেড হামলা, কোন হত্যাকাণ্ড এবং কোন বিচারহীনতাকে বাদ দিয়ে তো সংলাপ করা যাবে না। 1 2 নাম্বার, মাননীয় প্রধানমন্ত্রী কোন এক সময় কোন একদিন, আমি জানি না, হয়তোবা সংলাপে বসতেই পারেন, খালেদা জিয়াও বসতে পারেন, কিন্তু যে মা তার সন্তানকে অগ্নিদগ্ধ হওয়ার মধ্য দিয়ে হারিয়েছে, যেই বাবা জীবনে কোনোদিন আর কর্মক্ষম হবে না পেট্রোল বোমার কারণে, তার হয়ে কি মাননীয় প্রধানমন্ত্রী সংলাপে বসে বিএনপি দলীয় নেত্রী খালেদা জিয়া বা জামাতে ইসলামীর লোকজনকে ক্ষমা করে দিতে পারেন? অর্থাৎ সংলাপ আমরা যত সহজে বলছি, ব্যাপারটা অত সহজ নয়। মৌলিক ব্যাপার হচ্ছে একটি সংলাপ করতে গিয়ে অন্যায়ের সাথে সমঝোতা, একটি সংলাপ করতে গিয়ে মিথ্যার সাথে সমঝোতা, এবং একটি সংলাপ করতে গিয়ে অবিচার বিচারহীনতার সাথে সমঝোতা। এই সংলাপ নয়, এই সংলাপ শুধুমাত্র আগামী দিনে আমাদের বিপদকে নিশ্চিত করার সংলাপ। সুতরাং আমি জনগণের কাছে শুধু একটা রিকোয়েস্ট করব, আমাদেরকে সংলাপ, কি ধরনের সংলাপ হলে আমাদের সত্যিকার মুক্তি আসবে, এটা সম্বন্ধে সম্যক ধারণা নিতে হবে। গণমাধ্যমের দায়িত্ব আছে, আমাদের দায়িত্ব আছে, নাশকতাকে নাশকতা বলতে হবে। এবং আরেকটি জিনিস হচ্ছে, লন্ডন থেকে প্রেসক্রিপশন দিয়ে আমার দেশের দেশপ্রেমিক মানুষদেরকে বিভ্রান্ত করার মধ্য দিয়ে এবং নাশকতায় জড়িত করার মধ্যে দিয়ে যেই অশান্তি সৃষ্টি হচ্ছে, আমি করজোরে আপনার কাছে অনুরোধ করছি, ওই লন্ডনে থেকে এত সুন্দর আবহাওয়ায় ভালো থেকে আপনি এই দেশের মানুষকে আর সন্ত্রাস, মৃত্যু, আহত পঙ্গু হওয়া, কষ্টের দিকে ঠেলে দিবেন না। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পাবনা থেকে রফিক বলছিলাম। জি, আসলে বিষয়টা হচ্ছে যে সংলাপ চলতেছে, এরকম তো সংলাপ সারা জীবন চললেও লাভ নাই টিভির পর্দায়। আমি 3 অতিথির কাছে আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে ওই কেন নির্বাচনে যায় নাই? 2 দল নির্বাচন করবে, 1 দল ক্ষমতায় থেকে বাংলাদেশের মাটিতে নিরপেক্ষ নির্বাচন হয় না। এখানে তত্ত্বাবধায়ক সরকারটা দরকার নাই, আপনারা এই নির্বাচন কমিশনকে শক্তিশালী করে নিরপেক্ষ করে নির্বাচন করেন, দেখবেন যে সব ঝামেলা ঠিক হয়ে গেছে, এই হরতাল অবরোধ আর থাকবে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আর একজন দর্শক, হ্যালো, কে রয়েছেন? জি ভাই, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি শরীফ আহমেদ, ঢাকা জুরাইন থেকে বলছি। আপনার টেলিভিশন ভলিউমটা একটু কষ্ট করে কমিয়ে নিন। জি, আপনার টেলিভিশন ভলিউমটা কমিয়ে প্রশ্ন। আমাদের যে আজকে মাননীয় উপস্থাপকের কাছে আমার অনুরোধ, আপনি আজকে এই অনুষ্ঠানে যাদেরকে অতিথি করে এনেছেন, ওরা কি একটা বক্তব্য রাখেন। আমরা তো সাধারণ মানুষ, আমরা রাজনীতি করি না, আমরা আমাদের নিরাপত্তা চাই, এই কথা যেমন সত্যি, ওনারা নিজেদের নিরাপত্তার চিন্তা করছেন, এ কথাও সত্যি, কিন্তু বাস্তবতাকে অস্বীকার করে ওনারা যে কথা বলছেন, এটা কি জনগণ দেখছে না? সবাই কি হাসছে না? জি, অনেক ধন্যবাদ। যার যার অভিমত ব্যক্ত করছেন, এখানে আসলে আপনি যেভাবে প্রশ্ন করেছেন বিষয়টি হয়তো তা নয়। সাংবাদিক মুস্তফা ফিরোজ নিশ্চয়ই কথা বলছেন সব দিক বিবেচনা করে, বা যারা রয়েছেন তারাও সেভাবে তাদের নিজস্ব মতামত ব্যক্ত করছেন। সাংবাদিক মুস্তফা ফিরোজ, প্রশ্ন হচ্ছে, একটি রাজনৈতিক সংকট তো তৈরি হয়েছে, এটা অবধারিত সত্য। সেটি নৈতিক হোক বা অনৈতিক হোক, যে তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন করতে হবে, সেটি তো একটা রাজনৈতিক সংকট। যদিও সরকার দল বলছে এরকম রাজনৈতিক সংকট নাম, নাশকতার কথা যদি বাদও দিই,
এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি একটি প্রতিহিতমূলক রাজনৈতিক দল, সেই সংলাপের প্রয়োজনীয়তা সরকার যেমন তাদের পক্ষে যুক্তি রয়েছে, বিরোধী দলের যুক্তি রয়েছে, কিন্তু এই সমস্যার সমাধান কি, মানে এটি কি শুধুমাত্র মর্যাদার লড়াইয়ের সংকট নাকি? দেখেন, অনেকটা যদি রেশারেশি, এবং এই দুই দল দীর্ঘদিন থেকে যেইভাবে গণতান্ত্রিক রাজনীতির চর্চা এবং সংস্কৃতিটাকে লালন করে আরো গণতন্ত্রকে বিকশিত করার যে দায়িত্বটা ছিল, সেটা কিন্তু গত 15-20 বছরে তারা দুই দলই পর্যায়ক্রমে কিন্তু ব্যর্থ হয়েছে, যার জন্য দেশে গণতন্ত্রের চেয়ে দলতন্ত্রটাকে বেশি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে তারা বিভিন্ন সেক্টরে। আমি এটা বিস্তারিত বলতে চাই না, সমস্ত ব্যবস্থা, সমস্ত সেক্টর মানে এই দলতন্ত্রের কারণে ধ্বংসের দ্বার প্রান্তে। এখন যেটি হয়েছে, এই মানে ধ্বংসের দ্বার প্রান্তে এসেই কিন্তু আসলে এই সংকটটা এসেছে যে একদম লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে চলে এসছে, অর্থাৎ এক পক্ষ আরেক পক্ষকে চূড়ান্তভাবে বিনাশ করতে চাচ্ছে। এই যে দেখেন, নাশকতা, সন্ত্রাসকে কিন্তু সকল মহল, সমস্ত সুশীল সমাজ সবাই কিন্তু যেমন নিন্দা করছে, আবার সংলাপ, এই পরিস্থিতি উত্তরণের যে একমাত্র উপায় যে সংলাপ, সেই বাস্তবতাটাকেও কেউ কিন্তু অস্বীকার করছে না। দেখেন, আপনি ইভেন যুদ্ধের ময়দানেও কিন্তু একজন আরেকজন পক্ষকে যখন বিনাশ করতে যায় তখনও কিন্তু আলোচনা হয় না। আমরা ফিলিস্তিনির অভিজ্ঞতা, আপনি ইভেন কিছুদিন আগে যে পাকিস্তানে যে সংকটটি তৈরি হলো এবং বলা হচ্ছিল যে তালেবানদের সমর্থনে ইমরান খানের এই তৎপরতা, এবং পার্লামেন্ট সোচ্চার সম্মিলিতভাবে কিন্তু তারা প্রস্তাব নিয়েছিল ইমরান খানের এই রাজনৈতিক তৎপরতার বিরুদ্ধে। কিন্তু আবার দেখেন, স্কুল শিক্ষার্থীদের মৃত্যুর পর কিন্তু আবার ইমরান খান সহ সকল রাজনৈতিক তারা এক কাতারে এসে ঐক্যবদ্ধ হয়েছে। এই একটা উদাহরণ আছে, ভারতের উদাহরণ তো বললাম। সুতরাং আপনি যেই কার্যক্রম, যেই ঘটনাগুলো ঘটছে, নাশকতা, সন্ত্রাস, সেটাকে সন্ত্রাস, নাশকতা হিসেবে চিহ্নিত করে আইন শৃঙ্খলা, প্রশাসনিক যা যা ব্যবস্থা নেবেন, সেই ব্যাপারে কোনো নাগরিকের আমার মনে হয় কোনো দ্বিমত নেই। কিন্তু পরিস্থিতি উত্তরণে যে রাজনৈতিক ইস্যুটা গুলো আছে, অর্থাৎ বিএনপির মতন একটি দল যারা দীর্ঘদিন থেকে ক্ষমতায় ছিল, একটি বড় রাজনৈতিক দল, তাদের যে প্রস্তাবনা ছিল, সেই প্রস্তাবনা নিয়ে আপনি আলোচনাই করবেন না এবং আলোচনারই যোগ্য না। ভাই যে বলছেন যে তারা আগে সন্ত্রাস বন্ধ করুক, তা এটা বলেন, বিরোধী দলকে বলেন যে আপনারা কর্মসূচি প্রত্যাহার করেন, সন্ত্রাস বন্ধ করেন, আমরা অত তারিখ থেকে আপনাদের সাথে সংলাপে বসবো। একটা অ্যানাউন্সমেন্ট তো থাকতে হবে। আপনার স্ট্যান্ডিং, আমি বারবার বলছি যে এই আন্দোলন, এই অবরোধ, এই হরতাল যেভাবে চালাচ্ছে তারা, সেটা অবশ্যই সমর্থনযোগ্য না। একটা লেজে গবর অবস্থা, মানুষের একটা নাবিশ্বাস পর্যায়ে, ব্যবসা বাণিজ্য সকল কিছু ক্ষতি হচ্ছে, এবং এই ক্ষতির দায় অবশ্যই যারা অবরোধ এবং হরতাল ডেকেছে তাদের উপরে। কিন্তু একই সঙ্গে সরকারকে আবার রেসপন্সিবল হতে হবে। আপনি শুধুমাত্র প্রশাসনিক আইন শৃঙ্খলা পরিস্থিতি দিয়ে আপনি নিয়ন্ত্রণ করবেন, এটি হবে না। আপনার আলোচনার দ্বারটাও ওপেন রাখতে হবে। সুশীল সমাজের সাথে, বিভিন্ন সেক্টরের সাথে আপনি কথা বলেন। আপনি তো যারা যারা বলছে এই সমস্ত কথাগুলো, যে সমস্ত, আপনি বিএনপি তো একমাত্র দল না, আপনি আরো অন্যান্য দলগুলোর সাথে কথা বলেন, অন্যান্য সমাজের বিভিন্ন অংশের সাথে কথা বলেন, কথা বলে দেখেন যদি তারা সংলাপের কথা বলে কিনা, আলোচনার কথা বলে, নাকি শুধু বলে যে না, কোনো আলোচনা না, তাদেরকে আগে দমন হবে, তারপরে যা হওয়ার হবে। এইভাবে তো নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া যায়। আমি একটু যোগ করি, যদি আপনি আমাকে অনুমতি দেন, যে আসলে সত্যি কথা বলতে কি আপনার সঙ্গে আমি, যদিও আমাকে রুট শোনাবে ব্যাপারটা, আমি আপনার সঙ্গে এতটুকু একমত না। কেন আপনি লক্ষ্য করেন যে 5ই জানুয়ারি ইলেকশনে এতগুলা লোক যদি তারা মেরে ফেলতে পারে, কত লোক মার ফেলছে, এই সংখ্যা বোধহয় সত্যিকার অর্থে যেটা প্রকাশ পেয়েছে তার চেয়ে বেশি হতে পারে। তাদের আত্মার প্রতি একটা মানে অপমান করা হবে যে অতগুলা লোক মৃত্যুর পর এই ইলেকশনটা হয়েছে, আজকেও তারা প্রতিটা লোককে মেরে ফেলতেছে। তাদের যদি সহিংস যদি তাদের রাজনীতি হয়ে থাকে, আমি মনে করি না তাদের সঙ্গে সংলাপের এই মুহূর্তে কোনো প্রয়োজন আছে। না, এর থেকে একটা বড় সমস্যা আছে। ফোন নিয়ে আসি। হ্যালো দর্শক, কে রয়েছেন? এর থেকে সমস্যা একটু গভীর। রাজনীতিবিদ কখনো সংলাপ করবেন না বা সংলাপ প্রয়োজন বলাই যাবে না। সংলাপ তো আপনি যদি একক দল হন, সংলাপ নিজের ভিতরে থাকতে হবে। বহু দলীয় গণতন্ত্রে সংলাপ থাকতে হবে, সংলাপের কোনো বিকল্প নাই। প্রশ্নটা হচ্ছে, আপনি যদি নাশকতা করার মধ্যে, কতজন মারা গেছে এখন পর্যন্ত অগ্নিদগ্ধ হওয়ার মধ্যে? তার মানে হচ্ছে যে আপনি একটা নতুন মান, একটা স্ট্যান্ডার্ড সেট করছেন যে বাংলাদেশে যে কোনো সময় 38 জন বা 40 জনের মতো লোককে পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে মারতে পারলে
300 বা 400 লোককে অগ্নিদগ্ধ করে আহত করতে পারলে, 600 ট্রাক পুরাতে পারলে, 500 বাস পুরাতে পারলে সমঝোতায় বা সংলাপে বসা যায়। এই উদাহরণ যদি আপনি একবার সৃষ্টি করেন নাশকতার মধ্যে দিয়ে, তাহলে যেটা হচ্ছে, আপনার তো গ্যাস আছে, আপনার তেল পাওয়ার সম্ভাবনা আছে, আপনার কয়লা আছে, এটার অধিকার আমাদের, নতুন প্রজন্মের, আমাদের সকলের। এবং আমরা 19,500 বর্গ কিলোমিটার আমাদের কোশ্চেন করতে চাই। আপনি ওখানে ওই জায়গাটাতে আপনি নিজে মন্তব্য করছিলেন যে হ্যাঁ কারেক্ট। একজন দর্শক প্রশ্ন করলেন যে তত্ত্বাবধায়ক বা নির্দলীয় নিরপেক্ষ সরকার বলে কিছু থাকতে পারে না, তাদের অধীনে নির্বাচনের প্রয়োজন নেই। আবার যে বর্তমান যে অবস্থা, সেই অবস্থা দলীয় সরকার অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না বলে সেই ধারণা জন্মেছে। কিন্তু যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, ওটা বলেনি না বলেছেন উনি, আমি সেটাই বলছি, সেটাই বলেছেন এইভাবে যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে তো শক্তিশালী করলে এত কথা আসতো না। তাহলে সেটা আওয়ামী লীগ নিজেকে গণতান্ত্রিক সরকার বলে দাবি করে। আমাকে সেই জায়গায় আসতে দেন, আমি ছোট করে বলছি। ইয়াজউদ্দিন সাহেব যখন রাষ্ট্রপতি এবং কেয়ারটেকার সরকারের প্রধান একই সাথে হলেন, সেদিন থেকে এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে মানুষ সন্দিহান হয়ে পড়ল। ঠিক আছে, আমাদের কথা তো ওটাই যে আপনি নাশকতা না করে আপনি যে আজকে সংসদে থাকতেন, আপনি বলতেই পারতেন। আমি প্রশ্নটা অবশ্যই তাদেরকে দরকার, সবাইকে মিলেই করতে হবে, কাউকে ছাড়া আমরা বিচ্ছিন্ন দ্বীপ নয়। আমরা কিভাবে আহ্বান জানাবো? বিরোধী শক্তি না সরকার থাকলো, বিরোধী শক্তি বিরোধী দলের মূল কাজটা কি? মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোর কথা বলা। নাম্বার 1, গণতান্ত্রিক থাকলে গণতান্ত্রিক অধিকার ভুলে যাবে। না ভুলে যাবে কেন? আমরা শোনার জন্য প্রস্তুত। আপনি বিরোধী শক্তি হিসেবে, বিএনপি হিসেবে বলতে পারেন না যে নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে আলাদা স্বাধীন বাজেট দিন, সোদের টাকার জন্য আপনার উপর নির্ভরশীল না হোক। আপনি কি আলাদাভাবে বলতে পারেন না যে নির্বাচন কমিশনারের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের জায়গাটা অমুক হবে? আমরা তো আপনারা তো বিএনপিকে কথা শেষ করতে দিচ্ছেন না। দিস ইজ দ্য প্রবলেম। আমি একটু বলি, নাশকতা আপনাকে একদিকে হ্যান্ডেল করতে হচ্ছে, আরেকদিকে ডেমোক্রেটিক থাকতে হচ্ছে। এটা কিন্তু একটা ডাইলেমা, এটা বুঝতে হবে। এই যে একটু আগে বলা হচ্ছিল যে আমরা বল প্রয়োগ করছি, সরকারের দুর্বলতা এবং সরকারের শক্তি তো ওই জায়গাতেই যে আমি যখন আমার নাগরিককে রক্ষা করতে চাই তখন আমাকে এত বেশি বল প্রয়োগ করতে হয় যে অনেক মানুষকে ভুল বুঝে। আবার আমি যখন আমার নাগরিকের কিছু ডেমোক্রেটিক রাইট, যেটা হয়তো বা ওপেন চোখে আপনি দেখতে পাচ্ছেন না, সেটা রক্ষা করতে গেলেও আমাকে মানুষ ভুল বুঝতে হবে। তো বেসিক ব্যাপারটা হচ্ছে নাশকতা না করে ওনাদের যে দাবিগুলো আছে সেগুলো প্রপারলি নিয়ে আসুক সরকারের কাছে। অনেক ধন্যবাদ। আজ পর্যন্ত কোনোদিন প্রাতিষ্ঠানিক ভাবে বিএনপি কিন্তু আমার মনে হয় না আওয়ামী লীগের কাছে গেছে। ধন্যবাদ মকসুদুল ইসলাম, ধন্যবাদ সাংবাদিক মুস্তাফিজ। দর্শক শেষ করছি, শুভরাত্রি।